শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ সোমবার আর ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 8টা। তো এদিকে বাবানও ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছে, ও বাইরে খাচ্ছিল। আমি ওকে বললাম যে আমি বিছানাটা পরিষ্কার করে বরঞ্চ আমি একটা ভিডিওটা শুরু করে নিই, তুই বরঞ্চ বাইরে পড়, আমি হয়ে গেলে তারপর তোকে ডাকছি। তো বাবান ওদিকে বাইরে রয়েছে, আর আজকে সোমবার, বাবানের ম্যাডামও পড়াতে আসবে, তবে ওর আস্তে আস্তে 8:30 বাজে। তো গতকালের যে কিউএনএ ভিডিওর করেছিলাম আমি, সেই ভিডিওতে তোমরা এত সুন্দর রেসপন্স করেছো, আমার খুব ভালো লেগেছে। আমার প্রত্যেকটি উত্তরে যে তোমরা স্যাটিসফাই হয়েছো সেটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। কত সুন্দর সুন্দর সব রিপ্লাই কমেন্ট করেছে তোমরা, খুব 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 খুশি আমি তাতে। এইভাবেই ভালোবেসো। তবে তার মধ্যেও না দু একটা কমেন্ট আমার একটু এড়িয়ে গেছে, যেগুলো গতকাল হয়তো এসেছিল এবং সেটা আমি খেয়াল করিনি। তো সেই রকম আমি পরে চেক করতে গিয়ে দেখলাম যে আরও দুটো কমেন্ট রয়েছে। তার মধ্যে আমার দোতলার ঘর নিয়েই একটা প্রশ্ন রয়েছে যে আমি দোতলার ঘরে থাকি না কেন। তো তাকে তো আমি সেইখানেই রিপ্লাই দিয়ে দিয়েছি যে আমার ওপরের ঘরে যেহেতু টয়লেটের ব্যবস্থা নেই, ওপরে জলের ব্যবস্থা নেই, সেই কারণে আমি দোতলায় থাকি না। তো ভাবলাম কি যে একটা অনেক বড় একটা কমেন্ট রয়েছে, সেইটা না পড়তে পারলে আমার ঠিক ভালো লাগবে না। তো ভাবলাম আজকে এই কমেন্টটা আমি পড়ি। কেন বলো তো, যদি তোমরা যে এত ভালোবেসে আমাকে কমেন্টগুলো পাঠাও আর সেইগুলো যদি আমি না পড়ি, আমার নিজেরও ঠিক খুব একটা ভালো লাগে না। তো চলো সেই কমেন্টটা পড়ে নেওয়া যাক। সৌমি গোস্বামী, তুমি লিখেছো, তুমি ডেইলি লাইফস্টাইল করো, তাই দৈনন্দিন খুঁটিনাটি প্রায় সবই আমাদের সাথে শেয়ার করো, কিছুই হাইড করো না প্রায়। তারপর তুমি ভীষণ অনেস্ট ও ভালো মনের মানুষ, তাই তোমার ডেইলি লাইফ নিয়ে জিজ্ঞেস করার মতো কিছুই পেলাম না। আর পার্সোনাল কিছু নিয়ে কাউকে কোয়েশ্চেন করাটা আমার ঠিক ভালো লাগে না। সকলের প্রাইভেসিকে সম্মান দেওয়া উচিত বলে আমার মনে হয়। তাও একটা কথা একটু জানতে ইচ্ছে হচ্ছে, যদি পসিবল হয় জানিও, দাদার কি কোনো বোন আছেন? আর এই ছবিটায় তোমাকে অপূর্ব লাগছে, একটা সেরেনিটি আছে ছবিটার মধ্যে, খুব ভালো থেকো সব সময়। থ্যাংক ইউ আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তুমি যেটা জানতে চেয়েছো যে দাদার আর কি কোনো বোন আছেন, না, তোমাদের দাদাভাই একমাত্র সন্তান আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের, আর ওর কোনো ভাই অথবা বোন কেউই নেই। তবে ওই যে বললাম, একজন দিদি আছে আমাদের, যে সব সময় আমাদের পাশে এসে দাঁড়ায় যে কোনো পরিস্থিতিতে। তো সেই দিদি তো আমাদের আছেনই। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে সেই দিদিকে, আমাদের সম্পর্কটা কি তাদের। আসলে অ্যাকচুয়ালি আমার সেই দিদি আমার শ্বশুরমশাইয়ের কাছে দীক্ষিত দিদি এবং জামাইবাবু। আর দীক্ষা নেওয়ার অনেক বছর আগের থেকে দিদির সাথে অনেকটা ভালো সম্পর্ক আমাদের পুরো পরিবারের, সেটা তো তোমরা আমার ভিডিওতে বুঝতেই পারো। তো এই আর কি, আমার হাজব্যান্ডের আলাদা করে কোনো ভাই বোন নেই। তো এই গেল প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরগুলো উত্তরটা না দিতে পারলে না আমার ভালো লাগছিল না। আমার শুধু বারবারই কাল থেকে মনে হচ্ছিল, ভিডিওটা করার পর থেকে যখন আমি এই কোশ্চেনটা হাতে পেলাম, যে ইস, আমি যে এই কমেন্টটা পড়লাম না, কি ভাববে তিনি হয়তো ভাববেন যে আমার কোশ্চেনটা ইগনোর করে গেল, পড়লো না। তো সেই জিনিসটা না আমার খালি হচ্ছিল। আর আমার এই ব্যাপারটা ভীষণ হয়, যদি কাউকে কোনো কথা দেওয়া থাকে বা কারোর কোনো কথা যদি না শুনি, সেই জিনিসগুলো না প্রতিটা নিয়ত আমার ভেতরে না খোঁচাতে থাকে যে এটা করলাম না বা এটা হলো না, এই জিনিসটা না আমার ভীষণ হয়। তো যতক্ষণ আমি সেটার না করতে পারছি, আমি যেন ভেতর থেকে শান্তি পাই না। তবে এই যে এখন এটা পড়লাম, আমার এখন ভীষণ 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 শান্তি লাগছে। তাহলে চলো ভিডিওটা তো শুরু করলাম। সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এদিকে আমার ঝর্ণা দিয়ে আমার বাসনগুলো সমস্ত মেজে ঘষে এখানে একেবারে তুলে রেখে গেছে। যখন তখন বৃষ্টি বাইরে আসবে, আমার তুলতে অসুবিধা হবে, সেই কারণে ও ঠিক এইভাবে এখানে রেখে যায়। আর এদিকটাতে না সকালে রুটি করব, তার জন্য একটা ওই আলু পটল দিয়ে একটা তরকারি সেটা বসিয়ে দিয়েছি।
আজকে না মা বলেছে একটু ঝাল বেশি দিয়ে করতে, রুটির সাথে না একটু ঝাল ঝাল তরকারি হলে খেতে ভালোই লাগে। আর এদিকটাতে হাঁড়িতে রয়েছে চাল ভেজানো, চালটাকে ধুয়ে আগেই ওদিকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আজকে একটু আলু পটলের তরকারি করব। অনেক দিন নিরামিষ আলু পটলের তরকারি আমি করি না, তো আজকে ভাবলাম যেহেতু নিরামিষের দিন, তো এইভাবেই আজকে রান্না করি। নিরামিষের দিন বলবো না, মানে আজকে মাছ করছি না, গতকালের ওই দেখো ভাজা মাছটা বাবানের রয়েছে, এদিকে মাছের ঝোল রয়ে গেছে যেটা আমি রাত্রেই গরম করে রেখেছিলাম, আবার আজকে সকালেই মানে চা করে নেওয়ার পরপরই গরম করে নিয়েছি। তো যেহেতু গতকাল রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো সেই কারণে তো ওইগুলো রয়েই গেছে। ওদিকে মা বাবাকে তো ভাত করে দিয়েছিলাম, মাছের ঝোল দিয়ে খেয়েছে, আর তোমাদের দাদাভাইকে রুটি করে দিয়েছিলাম, সেই কারণে সমস্তটাই এদিকে রয়ে গেছে। তো যাই হোক, ওইগুলো আমরা দুপুরবেলায় খেয়ে নেব। আর দুপুরে না আজকে একটু মুসুরির ডাল করছি, আর সেই কারণেই আরও আলু পটলের তরকারিটা করা, কারণ আমার শাশুড়ি মা আবার মুসুরির ডাল খাবেন না। একটু আলু পটলের তরকারি আর একটু আলু সেদ্ধ দিয়ে সুন্দর করে মেখে দিলে ওটা দিয়ে মায়ের হয়ে যাবে। তো আজকে যেহেতু একটু বেরোবো, মানে আমার ইউটিউব পেমেন্ট আজকে আমি তুলতে যাব ব্যাংকে, তো সেই কারণেই আজকে একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, যাতে সমস্তটা সেরে নিয়ে তারপর ওদিকে আমি বেরোতে পারি। আর কোথাও থেকে এসে না তখন আর আমার রান্না করতে একেবারেই ইচ্ছা করে না, সেই কারণে যখনই আমি বেরোই না কেন আমি চেষ্টা করি সব সময় রান্নাটা সেরে রেখে যাওয়ার। এসে মাইন্ডটা না ফ্রেশ থাকে, মানে ওই একটা চাপ থাকে না, বাড়ি গিয়ে রান্না করতে হবে, খেতে দিতে হবে, সেগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তার থেকে করা থাকলো এইবার ঘুরে এসে সবাইকে খেতে দিয়ে দিলেই ব্যস্ত হয়ে যাবে। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। ভাতটা এখনও বসাইনি, এদিকে ডাল তরকারিটা করে নিয়ে তারপর ভাত একেবারে লাস্টে বসাবো। আর ভাতে তো আলু সেদ্ধ দেবো, যেহেতু ডালের সাথে খাবে সবাই। তো এদিকে না ওই আলু সেদ্ধটা মাখবো বলে আমি দুটো শুকনো লঙ্কা আর ভাজা তেল এই ডিশটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। জানো তো আমার না একেবারেই ওই আলু পটলের নিরামিষ তরকারি খেতে একেবারেই ভালো লাগে না। আমার একটু ওই আলু পটলের তরকারির মধ্যে যদি চিংড়ি মাছ হয় সেটা তো একদম লাজবাব হয়ে যায়, সেটা আমি ভীষণই ভালোবাসি। আর নিরামিষের মধ্যে যদি একটু নারকেল কোড়া দিয়ে করা যায় অথবা গোবিন্দভোগ চাল এক মুঠো দিয়ে যদি রান্না করা যায় তাহলে আমার আবার বেশ ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে না সবাই যে এই রান্নাটা ভালোবাসে তেমনটা নয়। এর আগে নারকেল দিয়ে করেছিলাম, খেয়েছিল সবাই ঠিকই, কিন্তু ভারী নাকি তাদের অম্বল হয়, সেই কারণে আমি আর পটলের মধ্যে এখন আর নারকেল দিয়ে খুব একটা করি না। আজকে এমনি আদা জিরে বাটা দিয়ে নিরামিষ করেই রান্নাটা করব। এই যে এখানে আদা টুকরো করে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা দুটো দিয়ে নিলাম। আমার না প্রত্যেকটা রান্নাতে শুকনো লঙ্কার সাথে একটু কাঁচা লঙ্কা না দিলে হয় না, আমার একটু কাঁচা লঙ্কা বাটা দিতেই লাগে। তো আদা কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো এইভাবেই করব। জানো তো অন্যান্য দিন না পটলটাকে ভেজে আলাদা তুলে রাখি, আলুটাকে ভেজে আলাদা তুলে রাখি, তারপর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে তারপর রান্নাটা করি। কিন্তু আজকে আমার মা যেভাবে আলু পটলের তরকারিটা রান্না করে চেষ্টা করছি ঠিক সেইভাবে রান্না করার। মাকে সকাল সকাল ফোন করেছি যে মা তুমি ওই আলু পটলের নিরামিষ তরকারিটা কেমন করে রান্না করো একটু বলো তো। মা ফোনে আমাকে বলে দিল, তারপর আমি রান্নাটা করছি। মা আবার একটু হেয়ালি করে বলেই নিল, বাবা তুই তো এখন অনেক রান্না শিখে গেছিস, আবার এখন আমাকে জিজ্ঞেস করছিস সাধারণ এই রান্নাটা। মাকে কি করে বোঝাই মায়ের হাতের সাধারণ রান্নাও যে অমৃতের মতন লাগে। যত জুত করেই রান্না করি না কেন মায়ের হাতের সেই সাধারণ রান্নারও সেই যে একটা অপূর্ব টেস্ট, সেটা কিন্তু কখনোই নিজের রান্নাতে আসে না। কি বলো তোমরা, তাই তো? এদিকে ঘড়িতে এখন 9:45 বাজে, ওদিকে বাবান পড়ছে, আর এদিকে না গঙ্গার জল চলে এসেছে। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েই বালতিটা পেতে দিয়ে এসেছিলাম, দাঁড়িয়ে জল ভরার সময় নেই, না হলে মশলাটা আবার যে পুড়ে যাবে। আর এদিকে আলু পটলের তরকারিটা দেখো আমার কিন্তু দারুণ রান্না করা হয়ে গেছে। একেবারে নামানোর আগে ঘি আর গরম মশলা অবশ্যই দিয়ে নিয়েছি। তরকারি তো নামানো হয়ে গেল, ওদিকে ভাতটাও না বসিয়ে দিয়েছি, কারণ বাবা আবার উঠেই ভাত খাবে, সেই কারণে ভাবলাম ভাতটা তাহলে করেই নিই, আবার আলাদা করে প্রেশার কুকারে ওর জন্য করব। আর তাছাড়াও না এখন আর প্রেশার কুকারের ভাত বাবান একেবারেই খেতে চায় না, হাঁড়ির ভাত খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে তাহলে একবারেই ভাতটা ওদিকে বসিয়ে নেওয়া যাক।
এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, ও স্নানটাও করতে গেছে। আর এদিকে ভাবলাম তাহলে রুটিটা একবারেই সেঁকে নিই, আজকে আর আলাদা আলাদা করিনি, বাবা মায়ের এবং তোমাদের দাদাভাইয়ের রুটি একবারেই সেঁকে নিলাম। রান্না করতে করতে না বারে বারে রুটি সেঁকা যায় না। আর গ্যাসটা তো আগেই মুসুরির ডাল ভাতের এঁটো হয়ে গেছে, সেই গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে এইবার রুটি সেঁকছি। রান্নাবান্না সমস্ত কমপ্লিট। আর আজকে না অনেক দিন পর শাড়ি পরেছি। আমার এই বাটিক লিনেনের শাড়িগুলো এত পছন্দ কি বলবো, কেমন লাগছে আমায় জানাতে বলো না। বাবানকেও সাথে নিয়ে যাচ্ছি, বাবানের জুতো কিনতে হবে। রাখ রেখে পায়ে দে। ভালো লাগছে সাদা, এই অরেঞ্জটাও ভালো লাগছে, দেখ সব ভালো লাগছে না? ওটাই নে। কত? না 50 টাকার জন্য আর কেন। ব্যাংক থেকে বেরিয়ে টুকিটাকি কয়েকটা জিনিস সবে কেনা হয়েছে, আর অমনি এত মেঘ করেছে চারিদিকে, মনে হচ্ছে যেন সত্যি এখনই বৃষ্টি হবে। তবে ঝিরিঝিরি কিন্তু পড়া শুরু হয়েও গেছে। জানি না বাড়ি পৌঁছানোর আগে আরও কিছু কেনাকাটা করতে পারবো কি না, মনে তো হচ্ছে না। যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই, এত বৃষ্টি শুরু হয়ে গেল। আর আজকেই না ভুলে ছাতাটা একেবারেই আনিনি। মানে কি জানো তো, অত তাড়াহুড়ো করে মোটামুটি ওই 11টা থেকে 11:30টার মধ্যে ধরো আমি বাড়ি থেকে বেরিয়েছি। আর বেরোনোর সময় একেবারেই আমার খেয়াল নেই যে আমি ছাতা নিয়ে যাব। তো অমনি বৃষ্টিতে তো একদম দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর বাবান বলল, মা আর নয়, চলো একটা টুকটুকি ধরে বাড়ি যাই, আজ আর অন্য কিছু কেনাকাটা যাবেই না। বাবানের ম্যাগি বিস্কুট অনেক কিছুই টুকটাক কিনতে হতো, যাকে অন্য একদিন কিনে নেব। তো ঘড়িতে এখন বাজে প্রায় দুপুর 2:30। ওদিকে বৃষ্টি থামলো তখন প্রায় 1টা মতো বাজে। তো এই তো তোমরা দেখলেই বৃষ্টির আগেই আমরা বৃষ্টি থামার আগেই আমরা চলে এসেছি। আর দাঁড়ানো যাচ্ছিল না, ভীষণ বিরক্ত লাগছিল। তো অনেক কিছুই কেনাকাটা করবো ভেবেছিলাম, কিন্তু হলো না, বৃষ্টিটার মধ্যেখানে আর কি বাদ সাধলো। তো টুকটাক কিছু কেনাকাটা হয়েছে। তোমরা তো জুতোটা দেখেইছো আগে, বাবানের যে জুতোটা কিনলাম, কি বলে ক্রুক বলে না কি যেন একটা বলে, যাই হোক জানিও না নামটা, বাবান বলতে পারবে। তো ওই জুতোটা তো আনার পরপরই বাবান একদম বার করে নিয়েছে, মানে পড়ছে ওটা। তো আর ফাইনাল সামনে এনে আর দেখাতে পারলাম না। তো কী কী টুকটাক কিনেছি চলো চটপট দেখাই। আমার ওড়নাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে জানো তো, ওড়নাগুলো একদম গায়ে দেওয়ার মতো নেই। তো সেই কারণে এরকম দুটো সুতির ওড়না কিনেছি। কিরকম জড়ানো কখনো থাকে না, এরকম সুতির ভীষণ সুন্দর, একদম 100 টাকা করে নিল জানো দুটো। অনেকের গায়েই দেখি এরকম ধরনের ওড়না, তো আমারও বেশ ভাবলাম এরকম ধরনের সুতিরই কিনি। এই যে ভালো বেশ, এইরকম কিনে নিয়েছি দুখানা। এটার এখন খুললাম না, এটা থাক। আর জামা কাপড় ওই কলার, তারপর দেখবে সায়া নাইটি এই সমস্ত পাড়গুলো না একটু ঘষে না দিলে সাবান দিয়ে ভীষণ মানে নোংরা থাকে তার মধ্যে। তো আমি ওই এরকম একটা ব্রাশ কিনেছি, এই ব্রাশের এইগুলো না বেশ সুন্দর। তো এরকম একটা কিনেছি, এটার দাম 35 টাকা। লোকটার জিজ্ঞেস যখন করলাম বললো 35 টাকা, কিন্তু আমাকে টাকা ফেরত দেওয়ার সময় 70 টাকা দিল। তো আমি আবার ভাবছি যে 70 টাকা দিল কেন। আমি আবার বলছি আপনি যে 30 টাকা দাম নিলেন, বলছে হ্যাঁ আমি 30 টাকাই দাম নিলাম। তো এইরকম হয় আমি সত্যিই জানি না, মানে আমরা তো যে কোনো জিনিস দাম যেটা বলে সেটার থেকে 5 টাকা 10 টাকা কমিয়েই আমরা বলি। তো আমি দেখলাম এগুলো 35 টাকা করেই, তো আমি তো নিয়েই নিলাম। ওনাকে আমি বলিও নি যে 5 টাকা কম দেবো বা 2 টাকা কম দেবো, আর এই জিনিসগুলো আমি খুব একটা করি না, আমি কিছু বলিনি। তো আমি দেখলাম উনি নিজে থেকেই 5 টাকা কম নিলেন, আমাকে 100 টাকার নোট দিয়েছিলাম, আমাকে 70 টাকা ফেরত দিলেন। ভালো লাগলো। এরকম মানুষও আছে যে না বললে, বার্গেনিং না করলে তবুও এরকমভাবে দাম কমিয়ে দেয়। জানি না, বাজারে কিন্তু এটা 35 টাকাতেই আমি দেখেছি বিক্রি হয়। আমার কাকিমাও কিনেছে, কাকিমার দেখেই আর কি আমি এটা কিনেছি। তো যাক ভালো লাগলো বেশ। আর কিনেছি
এই দুটো নেল পলিশ, আমার এই কালারের নেল পলিশটা ভীষণ পছন্দের, প্রিয় এই দুটো কালার বলতে পারো। মানে তোমরা দেখেছোই আমাকে এই দুটো কালার ভীষণভাবে পরতে, একটা গ্রিন আর একটা এটা এটা কি এটাকে কি ব্লু বলে জানি না। এই 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 রঙটা আমার ভীষণ পছন্দের, গ্রিনটাও আমি পরি এবং পরলে না নখগুলো বেশ সুন্দর লাগেও দেখতে। আর আমার যেগুলো রয়েছে এই কালারের সেগুলো একদম মানে শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে, তো সেই কারণেই এই দুটো নেল পলিশ কিনে নিয়েছি। কেমন হয়েছে কালার দুটো বলো, আমি জানি তোমাদের পছন্দ হবে, কারণ আমি এই কালারের নেল পলিশগুলো যখন পরি এবং তোমরা আমার হাতগুলো যখন দেখো, আমি কাজে কর্মে যখন আমার হাতগুলো দেখা যায় ভিডিওতে, তো তোমরা সেগুলো দেখে আমাকে অনেকেই কমেন্ট করো যে নেল পলিশ পরে তোমার হাতটা সুন্দর লাগছে বা তোমার নেল পেন্টের কালারটা খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে। তো এই দুটো রঙ সত্যিই আমার কিন্তু ভীষণ পছন্দের। তো এই হলো আমার আজকের কেনাকাটা। তবে বাবানের যেহেতু ম্যাগি, বাবানের মুসলি সমস্ত কিছুই ফুরিয়ে গিয়েছে, তো ভেবেছিলাম যে একেবারে আসার পথে স্মার্ট বাজার থেকে ওগুলো নিয়ে আসবো, কিন্তু এত বৃষ্টি এসে গেল সেই সমস্ত কিছুই হলো না। দেখা যাক আবার কবে যেতে পারি, ওগুলো আনতেই হবে, কারণ সেগুলো তো বাবানের খুব লাগে। মোটামুটি ওই টুকটাক দোকান থেকে এনে চালাচ্ছি, একবারে অনেকটা নিয়ে আসলে না দামটাও কম পড়ে আর সুবিধাও হয়। তো চলো, এই হলো আজকের আমার বাজার। আর হ্যাঁ, মা বাবাকে ওদিকে খেতে দিয়ে নিয়েছি আর আমার বাবানেরও খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর এই সময় তো আসেও না, তোমরা জানোই। আজকেও বাবানের কিন্তু রাত্রেবেলায় 8:30 থেকে এক্সট্রা ক্লাস রয়েছে, এক্সট্রা পড়া রয়েছে ওই আর্টসের ম্যাডামের বাড়িতে, তো বাবান তো আবার সন্ধ্যেবেলায় পড়তে যাবে। এদিকে আমার এডিটের কাজ এখনও বাকি। তবে জানো তো আজকে রান্নাবান্না সকাল সকাল সেরে গিয়েছি, বেশ খুব ভালো হয়েছে। আমি সকালে স্নানটাও সেরে নিয়েছি, তো এখন আর না স্নান আর করলাম না, যেহেতু সকালবেলা একবার করেছি। আজকে আর যেহেতু বৃষ্টিটা হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে, ইচ্ছে করলো না আর কিছু করতে। তো চলো পরে আসছি। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসার পথে ভুট্টা নিয়ে এসেছে। আমি বলেছিলাম তুমি কাঁচা ভুট্টাই নিয়ে এসো, আমি বাড়িতে বরঞ্চ সময় মতন পুড়িয়ে তারপর লেবু নুন মাখিয়ে দেবো। তো 4টে ভুট্টা নিয়ে এসেছে, দেখো বেশ সুন্দর কিন্তু। আর খুব কচিগুলোও দেখবে ভালো লাগে না, আবার খুব শক্ত হয়ে গেলে, দানা শক্ত হয়ে গেলে তখন দাঁত ব্যথা হয়ে যায়। এগুলো কিন্তু একেবারেই মাঝারি, খুব কচিও নয় আবার একেবারে পাকাটে বুড়োও নয়। তো বাবান বললো যে মা এখন তুমি একটা ভুট্টা পুড়িয়ে দাও, তো বাবানের জন্যই একটা ভুট্টা এখন পুড়িয়ে দেবো। তো আমি ওকে বললাম তুই বরঞ্চ এসে কর, ভুট্টাটা ছাড়া দিয়ে তুই পোড়া, চল তোকে শিখিয়ে দিই। তো বাবানের যে এদিকে ভুট্টাগুলো সমস্ত ছাড়িয়ে নিচ্ছে। ছোটোবেলায় জানো তো আমি দেখেছি আমার ঠাম্মাবাড়ির পাড়ায় ওখানে ভুট্টা গাছ ছিল, অনেক বড় বড় গাছ হয় ভুট্টার। আর তখন দেখেছি যে ভুট্টাগুলো যখন এরকম হয়ে যেত সব কেটে কেটে নিয়ে যেত, আবার আমাদের পাড়ার বাচ্চাদের না 2-1টা হাতে দিয়েও যেত। গ্রামের দিকে এইসবগুলো কিন্তু হয়, তো সেই ভালো লাগে সেগুলো বাড়িতে নিয়ে এসে আবার নিজেরাই পুড়িয়ে নিয়ে তারপর নুন লেবু ঘষে খাওয়া, তার মজাটাই একেবারেই আলাদা। তবে তোমাদের দাদাভাইকে বলেছিলাম সেই যে রিমি বানিয়ে খাইছিল না ওই ভুট্টা চাট, তো সেইটাই বানাবো ভেবেছি। তো সেই কারণেই আনতে বলেছিলাম, মানে কিছুটা ওই পুড়িয়েও খাওয়া হবে, আবার কিছুটা ওই রকম ভুট্টা চাট বানিয়েও খাওয়া হবে। তো আজকে বাবান এরকম খেতে চাইছে খাক, আগামীকাল হয়তো হবে না, কারণ আগামীকাল পঞ্চমী, পেঁয়াজ টিয়াজ আমরা কিছুই খাবো না। তো সেই কারণেই আর কি ওই তারপরের দিন ভুট্টার চাট বানাবো। তো যাই হোক চলো, বাবানকে শিখিয়ে দিলাম কিভাবে ছাড়াতে হয়, এবার পোড়ানোটাও চটপট শিখিয়ে দিই, চলো। প্রথমে গোড়াটার দিকটা দিই, হ্যাঁ সময় লাগবে কত? একটু তো সময় লাগবেই, পড়বে না, ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে এরম ভাজবি। তুমি করো না। তো এদিকে ভুট্টা আমার দেখো সুন্দর করে বেশ পোড়ানো হয়ে গেছে। তো এইবার পালা এর মধ্যে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া, ভীষণ ভালো লাগে তাই না? এইরকম মানে বর্ষার দিনে আর ভুট্টা যদি এইরকম পোড়ানো থাকে সাথে, তাহলে তো মানে দিনটা একেবারেই দারুণভাবে জমে যায়।
তো এগুলো না ওই বাজার থেকে মানে যদি পুড়িয়ে কেনা হয় তাহলে এক একটার দাম কিন্তু 15 টাকা 20 টাকা নেয়। আর যদি এরকম কাঁচা বাড়িতে নিয়ে এসে নিজের ইচ্ছে মতন পুড়িয়ে নিয়ে একটুখানি লেবু লবণ মাখিয়ে নেওয়া হয় তাহলে একটু দামটাও কম পড়ে আর ভালোও লাগে। খেয়ে বলো কোন জায়গাটা, তুই খেয়ে দেখ একটু, পোড়ার জায়গাটাই মুখে দিয়ে দেখ। ভালো হয়েছে? পোড়া লাগছে একটুখানি না, ওরকম হলে ভালো লাগবে না, নাহলে কাঁচা কাঁচা লাগবে, বুঝেছিস? ঠিক আছে। জানো তো আমার যে চায়ের কাপটা সেটা না আজকে সকালবেলায় ধুতে গিয়ে একদম হাত থেকে পড়ে ফেটে গেছে। তো সেই কারণেই আপাতত এই যে কাচের গ্লাস ছোট্ট একটু ভাঁড়ের মতন এইটার মধ্যেই চা নিয়ে খাচ্ছি। মানে এই যে আমার কাঁচের কাপটা সেইটা তোমাদের দাদাভাই খাচ্ছে এটাতে, তো এই কাপের ঝুড়িটা একদম নষ্ট হয়ে গেল। দেখি আজকেই বাজার থেকে কিনতাম কিন্তু আজ আর হলো না। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, বাবানও বললো ভাত খাবে, বাবানের বাবাও বললো ভাত খাবে, সেই কারণে ভাত করছি। আর ওদিকে তরকারি রয়েছে, আর এখানেও তরকারি রয়েছে, দুধ রয়েছে, বাবা মাকে রুটি করে দেব। এখান থেকে ভুট্টা না শুধুমাত্র বাবানের জন্যই একখানা পোড়ানো হয়েছিল, বাকি 3খানা রয়েছে। আমার আর ইচ্ছে করলো না ভুট্টা খেতে, তো রয়েছে সেটা। আর চলো একটা জিনিস দেখাই, বাবান তো পড়তে গেল এখন, আর সেই ফাঁকে দেখো এই জায়গাটা ভীষণ বাজে অবস্থা হয়েছিল। মানে তোমরা জানোই আমি দুদিন অন্তর অন্তর আমি এই জায়গাগুলো গোছাই, আলমারিগুলো একটু নড়িয়ে সরিয়ে গোছাই। তো এই জায়গাটা না, এই মানে একটা জিনিস বার করতে গেলে আর একটা চলে আসছিল, এমন অবস্থা ছিল। তো আমি এই যে এখানে এগুলো সমস্ত সুন্দর করে পাট পাট করে গুছিয়ে নিয়েছি। আর এই যে কন্টেনারের সেটটা কিনেছিলাম আমি, এই দেখো এইটা তো একেবারেই এই প্যাকিং অবস্থাতেই রয়েছে, এটা আমি এখনও ব্যবহার করিনি। আমি যেটা কবে ব্যবহার করব সেটাই শুধু ভাবছি। কালারটা দেখো কি মারাত্মক সুন্দর, মানে কবে ব্যবহার করব সেটা ভাবছি। মানে এইটা যে আমার কি বিশাল একটা রোগ, কি বলবো, জিনিস ভালো লাগলে কিনে নেওয়া, এই যে আমার একটা অভ্যেস, নিয়ে সেটা কি করব কোথায় ব্যবহার করব সেটা আমি এখনও বুঝে উঠতে পারি না, কিন্তু কেনাটা আমার চাই। এই যে আমার একটা কি বিশাল রোগ, তোমাদেরকে কি বলবো, মানে বাসনপত্র দেখলে আমি যেন কেমন একটা পাগল হয়ে যাই, মানে আমাকে কিনতেই হবে, রাখতেই হবে, মানে এইরকম একটা ব্যাপার। আমি জানি এটা হয়তো খুব একটা খারাপ দিকে যেতে পারে, জানো তো, আমার এই যে সবসময় এই কেনা 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 একটা অভ্যেস হয়ে গেছে। বাসন দেখলেই কিনতে ইচ্ছে করে, প্লাস্টিকের কোনো জিনিসপত্র এরকম ধরনের দেখলে কিনতে ইচ্ছে করে, মানে মানে ভীষণ অবসেসড বলতে পারো রান্নাঘরের জিনিসপত্র নিয়ে। তো এটা না আস্তে আস্তে আমি যেটা দেখছি আমার চূড়ান্ত মানে পর্যায়ে চলে যাচ্ছে। মানে কি করব, কি রাখবো সেই জিনিসটা, মানে সেটা কিনে সেটার মধ্যে আমি কি রাখবো সেইটা পর্যন্ত আমার মাথায় থাকছে না, কিন্তু হুট করে কিনে ফেলছি। ওই যে এই দিনকে মেলায় গেলাম, একটা ছোটো কৌটো কিনে আনলাম, তোমাদের মনে আছে? ছোট্ট একটা কৌটো, ভালো লাগলো, এত কিউট দেখতে কিনে নিলাম, কিন্তু তার মধ্যে যে আমি কী রাখবো সেটা আমি আজও বুঝে উঠতে পারিনি। সেটার জায়গা হয়ে রয়েছে আমার ওই যে ওদিকে যে একটা দেয়াল আলমারি রয়েছে সেইটার নিচের তাকে। তো এই তো অবস্থা, এরকম পরিস্থিতি, জানি না কবে এই ব্যাপারটা আমার মাথা থেকে যাবে। মানে আগে তো কোথায় একটা কানের কিনবো, একটা নতুন কি একটা কসমেটিক্স কিনে, মানে সবসময় মাথার মধ্যে তখন এগুলো চলতো। এখন সবসময় হাতাখুন্তি কোটোকাটি এইগুলো চলে। জানি না এর পরে এইগুলো ভুলে আবার কি আমার মাথায় আসবে। তো যাই হোক, যে দুটো নেল পালিশ কিনেছি তোমাদের তো আজকে দেখালাম, তো ভাবলাম বসে বসে কী করবো, ওদিকে ভাত বসিয়েছি, তাহলে একটুখানি নেল পালিশ পরা যাক। তো এখন নেল পালিশ পরবো। এই যে এইটা পরেছিলাম গতকাল না বোধহয় গত পরশু, এখনও আছে হাতে, তো ভাবলাম তুলে ফেলি, পায়েরগুলো তো উঠেই গেছে, তুলে বরঞ্চ আজকে নতুন নেল পালিশটা পরি। আর আমার হাতে নেল পালিশ তোমরা খুব কমই দেখবে, কারণ ওই কাজ করতে করতে কখন যে নখে নেল পালিশ উঠে যায় সে মানে টেরও পাই না। অথচ আমার অনেক নেল পলিশ, একদম আমার ড্রেসিং টেবিল তোমরা জানোই আমার সব সময় জিনিসপত্রে ভরা থাকে, কিন্তু ওই যে পরবো সেটা আর হয় না। মানে ওই আগে করতাম কি, মানে একটু এদিক থেকে ওদিক একটু যদি চটে যেত ব্যাস সঙ্গে সঙ্গে রিমুভার নিয়ে বসে পড়তাম। তখন তো এরকম রিমুভার টিস্যু ছিল না, তখন ছিল লিকুইড রিমুভার, তখন সেইটা দিয়ে তুলো দিয়ে একদম ঘষে পরিষ্কার করে নতুন করে আবার কোট লাগিয়ে নেওয়া হয়ে যেত। কিন্তু এখন আবার হয় কি, ওই
পরবো। এখন নেল পলিশ পরবো, এখনই তো ভাত নামাতে হবে, ওই কাপড়টা চেপে যেই ধরবো ব্যাস নেল পলিশ তো উঠে যাবে। এই সব নানান ধরনের চিন্তাভাবনা করতে করতে নেল পলিশ আর পরাই হয় না। তবে এখন যখন ইচ্ছে করেছে, এই ইচ্ছেটাকে আমি আর দাবিয়ে রাখছি না। আমি এখন ইচ্ছে যখন করেছে, এখন নেল পলিশটা আমি পরবো। আর হ্যাঁ, পরে তারপর দেখাচ্ছি কেমন লাগবে, ঠিক আছে? নেল পলিশ পরে হাত শুকিয়ে নেওয়া সে তো হয়ে গেছে। তো এইবার আটা মেখে নিলাম, কারণ রাত্রে তো রুটি করতে হবে মা বাবার জন্য। আটা তো মেখে রাখা নেই, কিন্তু আমি না ভেবেছিলাম হয়তো ফ্রিজে আটা মেখে রাখা আছে, তবে হুট করে মনে পড়লো যে দেখি তো ফ্রিজটা খুলে কটা গুচি রয়েছে, আমার তো 4টে লাগবে। তো দেখলাম যে 2টো গোল্লা রয়েছে, তাহলে আরও 2টো লাগবে। তো ভাবলাম ঠিক আছে চলো চটপট এবার আটাটা মেখে নেওয়া যাক, কারণ প্রায় এখন রাত 9টা বাজে, 9:30টার মধ্যে সবাইকে খেতেও দিয়ে নিতে হবে, আর শুয়ে থেকে লাভ নেই। আর জানো তো আটা ময়দা একটু মেখে রাখলে না, বেশ সময় দিলে রুটিটাও কিন্তু খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে আটা মেখে রুটি করলে ভালো লাগে না। আর এদিকে রাত্রেবেলার জন্য রুটি করে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। এইবার এখানে পেঁয়াজি ভাজছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেসন দিয়ে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজি ভেজে নিচ্ছি। আর ডাল রয়েছে, তরকারি রয়েছে, এই একটু পেঁয়াজি ভেজে নিলে না আমার বাবান যে কি সোনামুখ করে খেয়ে নেবে কি বলবো, ওর আর অন্য কিছু লাগবে না। পেঁয়াজি যে কোনো বড়া ও ভীষণ ভালোবাসে খেতে, তবে ডালের বড়াটা দেখি খুব একটা ভালোবাসে না। মটরের ডালের বড়া, মুসুরির ডালের বড়াটা পেঁয়াজ দিয়ে করলে সেটা আবার পছন্দ করে। যাই হোক চলো বড়াগুলো ভেজে নিয়ে এবার আমরাও খেয়ে নিই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা জানাতে ভুলো না। না না, ছোট্ট বলবো না, আজকে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, কেমন হয়েছে সেটাও জানিও। তাহলে আজ আসি, আগামীকাল আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।